এইবার আমরা দেখব যে কীভাবে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দিয়ে একটা অসিলেটর তৈরি করা যায়। এবং অসিলেটর অনেক ধরনের হতে পারে অপ অ্যাম্প দিয়ে তৈরি। তার মধ্যে আমরা আপাতত যেটা স্টাডি করব সেটা হচ্ছে উইন্ড ব্রিজ অসিলেটর। তো উইন্ড ব্রিজ অসিলেটর কীভাবে তৈরি করা হয় আমরা সার্কিটটা দেখি আগে। একটা অপ অ্যাম্প নিয়ে নেগেটিভ টার্মিনালে এইভাবে দুইটা রেজিস্ট্যান্স কানেক্ট করা হয়। পজিটিভ টার্মিনালে যেটা করা হয় সেটা হচ্ছে আমরা সর্বপ্রথম যে সার্কিটটা স্টাডি করেছিলাম এই সার্কিটটা আসলে এখানে কানেক্ট করে দেওয়া হয়। এটার আউটপুটটা এই পজিটিভ টার্মিনালে কানেক্ট করে দেওয়া হয়। তবে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এখানেই যে অসিলেটরে আসলে কোনো ইনপুট বলে কিছুই থাকে না, কিচ্ছু না। এই যে এখানে যেমন একটা ইনপুট দেখা যাচ্ছে ভিআই, সেই ভিআইটা আসলে অসিলেটরে ভ্যানিশ করে দেওয়া হয়। ইনপুট টার্মিনালটা, এই ইনপুট টার্মিনালটা ঘুরিয়ে এক্স্যাক্টলি যেটা করা হয় এই আউটপুটের সাথে শর্ট করে দেওয়া হয়। মানে ইনপুটে কিন্তু আসলে কিছুই নাই, জাস্ট আউটপুটটাই ইনপুটে নিয়ে আসা হয়েছে। আর তারপর বাকি সার্কিটগুলো আগের মতোই। তো দেখে মনে হচ্ছে যে এই সার্কিটটা থেকে কীভাবে আবার আউটপুট আসতে পারে। এই সার্কিটে তো ইনপুটই নাই, ইনপুট না থাকলে তো আউটপুট ডেফিনেটলি জিরোই হবে, তাই না? হ্যাঁ, কমন সেন্স তাই বলে যে ইনপুট জিরো হলে আউটপুট জিরো হবেই। তারপরেও এই সার্কিটটা আসলে একটু বেশ মজার একটা ব্যাপার হয়। এই ইনপুট টার্মিনালের নাম আমি দিলাম, এই ইনপুট টার্মিনালের নাম আমি দিলাম এ। তারপরে এখানে আরেকটা ইনপুট টার্মিনাল আছে, এটার নাম দিলাম এক্স। তারপরে এখানে আরেকটা ইনপুট টার্মিনাল দেখা যাচ্ছে, এটার নাম দিলাম ওয়াই। আর একদম আউটপুট টার্মিনাল আছে একটা, সেটার নাম দিলাম আমি বি। ঠিক আছে? আচ্ছা, এইবার ধরা যাক পয়েন্ট এতে কোনো কারণে একটা সাইনোসয়েডাল ভোল্টেজ ক্রিয়েট হয়েছে। কীভাবে ক্রিয়েট হয়েছে সেটা আমার এখন আপাতত আমি স্কিপ করে যাচ্ছি। কোনোভাবে ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? একটা সাইনোসয়েডাল ভোল্টেজ ক্রিয়েট হয়েছে। যেহেতু পয়েন্ট এ আর পয়েন্ট বি হচ্ছে শর্ট করা, কাজেই পয়েন্ট এ আর পয়েন্ট বি দুইটা আমি একসাথে লিখছি যে পয়েন্ট এতে তৈরি হওয়া মানে পয়েন্ট বিতেও তৈরি হওয়া একটা সাইনোসয়েডাল ওয়েভ তৈরি হয়েছে। দেখো যে পয়েন্ট বি থেকে একটা রেজিস্ট্যান্স টুয়াইস আর আরেকটা রেজিস্ট্যান্স আর হয়ে গ্রাউন্ডে কানেক্টেড হয়েছে। সো যেহেতু অপ অ্যাম্পের ইনপুট টার্মিনালে কোনো কারেন্ট যায় না, কাজেই পয়েন্ট বিতে কোনো ভোল্টেজ জেনারেট হলে অবশ্যই সেই ভোল্টেজটা, এই ভোল্টেজের কারণে কারেন্ট শুধুমাত্র টুয়াইস আর এবং আর এই পাথ দিয়ে ফ্লো করবে। সো ভোল্টেজও আসলে এইভাবে ডিভাইড হবে, এই টুয়াইস আর এবং আর রেজিস্ট্যান্স অ্যাক্রসে ড্রপ হবে। যেহেতু একটা টুয়াইস আর একটা হচ্ছে আর, কাজে আমি খুব সহজেই ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করে বলতে পারি যে পয়েন্ট বিতে যে সাইন ভোল্টেজ ক্রিয়েট হবে তার 3/1 ভোল্টেজ আসলে এই আর রেজিস্ট্যান্স অ্যাক্রসে ড্রপ হবে। এই আর রেজিস্ট্যান্স অ্যাক্রসে ড্রপ মানে হচ্ছে আসলে পয়েন্ট ওয়াইতে ভোল্টেজ। সো পয়েন্ট বিতে যে সাইন ওয়েভ জেনারেট হবে তার সেই একই সাইন ওয়েভের 3/1 এক্স্যাক্টলি সেম সাইন ওয়েভটা সেম, কিন্তু ম্যাগনিটিউডটা একটু কম, ঠিক আছে? ম্যাগনিটিউডটা ধরো একটু কম, 3/1 আসলে এটাই আসলে তৈরি হবে হচ্ছে ওয়াই পয়েন্টে। এবং আরেকটা ব্যাপার খেয়াল করো যে পয়েন্ট বি এবং পয়েন্ট ওয়াই এই দুইটা পয়েন্টের সাইনোসয়েডাল ভোল্টেজের মাঝখানে কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। ফেজ ডিফারেন্স থাকবে না এই কারণেই যে দুটো তো রেজিস্ট্যান্স দিয়ে ডিভাইড হয়েছে। যদি এগুলো ক্যাপাসিটর বা ইন্ডাক্টর হতো তাহলে আসলে ফেজ ডিফারেন্স তৈরি হতো। সো পয়েন্ট বি এবং পয়েন্ট ওয়ানের সাইন ওয়েভের মাঝখানে কোনো ফেজ ডিফারেন্স নেই, তার মানে এরা একই সাথে জিরো ক্রস করেছে। যে দেখো এই ছবি থেকে একই সাথে জিরো ক্রস করেছে, শুধুমাত্র ম্যাগনিটিউডটা ডিফারেন্স আছে, ম্যাগনিটিউডটা হচ্ছে 1/3। আচ্ছা, এইবার
আমি বলেছি পয়েন্ট বি আর পয়েন্ট এ তো একই, শর্ট করা। কাজেই পয়েন্ট বিতে যে সাইন ওয়েভ ক্রিয়েট হয়েছে, ধরা যাক সেই সাইন ওয়েভের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা এই সার্কিটে R1C1 R2C2 সার্কিটের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির সমান না, তার চেয়ে কম বা তার চেয়ে বেশি, যে কোনো একটা। আচ্ছা, যদি কম বা বেশি হয়, এই যে এই সার্কিটের, যদি এই সার্কিটের ইনপুটের ভোল্টেজটা ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি চাইতে কম বা বেশি হয়, তাহলে দেখো তার ফেজ ডায়াগ্রাম থেকে দেখতে পাচ্ছি যে ইনপুট এবং আউটপুট এই দুইটা ভোল্টেজের মাঝখানে ফেজ ডিফারেন্স 0 ডিগ্রির চেয়ে কম বা 0 ডিগ্রির চেয়ে বেশি হবে। একমাত্র রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে ইনপুট এবং আউটপুট ভোল্টেজের মাঝখানে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। সো আমি যদি ধরে নিলাম যে এখানে যে পয়েন্ট এতে যে সাইন ওয়েভ জেনারেট হয়েছে, সেই সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি আর এই সার্কিটের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি সমান না, কাজেই পয়েন্ট এক্সে, মানে পয়েন্ট এক্স মানে এই সার্কিটের আউটপুট পয়েন্ট, এই আউটপুট পয়েন্ট এক্সে যে সাইন ওয়েভ ক্রিয়েট হবে, এখানে যে সাইন ওয়েভ ক্রিয়েট হবে, সেই সাইন ওয়েভের ফেজের সাথে পয়েন্ট এর সাইন ওয়েভের ফেজের ম্যাচিং হবে না। ম্যাচিং হবে না বলতে বোঝাচ্ছি যে তোমার এখন ধরা যাক পয়েন্ট এক্সে যে সাইন ওয়েভ তৈরি হবে, এই সাইন ওয়েভের ম্যাগনিটিউড তো কম হবেই, কিন্তু আমি আপাতত ম্যাগনিটিউড না, আমি আপাতত ফেজ নিয়ে কথাবার্তা বলি। দেখো আমি পয়েন্ট এক্সে এমন একটা সাইন ওয়েভ রাখলাম যে সাইন ওয়েভটার ফেজ আর পয়েন্ট এর সাইন ওয়েভের ফেজের মধ্যে ম্যাচিং হয় নাই। তার মানে পয়েন্টে ঠিক যেসব জায়গায় যে মোমেন্টগুলোতে 0 ক্রস করেছে, সেই মোমেন্টগুলোতে পয়েন্ট এক্সের সাইন ওয়েভ 0 ক্রস করে নাই। সো পয়েন্ট এর এক্সের সাইন ওয়েভগুলো শুধু দেখতে এরকম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু পয়েন্ট এ আর পয়েন্ট বি তো সেমই, তাই না? সো বি আগের মতোই আছে, আর বি যদি আগের মতোই থাকে তাহলে এই ওয়াইও আগের মতোই থাকবে। জাস্ট বিটাই রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ ডিভাইডের রুল অনুসারে ওয়াইতে আরেকটা সাইনোসয়েডাল ভোল্টেজ জেনারেট করবে সেম ফেজের। সো তাহলে দেখো যে পয়েন্ট এক্স এবং পয়েন্ট ওয়াই, পয়েন্ট এক্স এবং পয়েন্ট ওয়াই, এই দুইটা পয়েন্টের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স কী হবে? সেটা হচ্ছে এই ওয়াই থেকে এক্স বিয়োগ করলে যা, এক্স থেকে ওয়াই বিয়োগ করলে যা পাবো সেটা। এখন এক্স থেকে ওয়াই যদি আমি বিয়োগ করি, তাহলে দেখো যেহেতু ফেজ ম্যাচিং হয় নাই এক্স এবং ওয়াইয়ের মাঝখানে, একটু মিসম্যাচ আছে। সো এই এক্স থেকে ওয়াই যদি বিয়োগ করো, তাহলে কখনোই আউটপুট 0 হবে না। আউটপুট আইদার পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে। যেমন আউটপুট মানে হচ্ছে ইডি, এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে অপ অ্যাম্পের পটেনশিয়াল ডিফারেন্স ইডি। ইভেন তার পরের পয়েন্টগুলোতেও আসলে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে আউটপুট 0 আসবে না, আউটপুট হবে নন জিরো। এক্স মাইনাস ওয়াই, যে এই পয়েন্টে আমি যদি এক্স মাইনাস ওয়াই ড্র করি, তাহলে এক্স মাইনাস ওয়াই কখনই 0 আসবে না, যেহেতু ফেজ ম্যাচিংই হয়নি। তাহলে এখন দেখো যে এক্স মাইনাস ওয়াই মানে এক্স মাইনাস ওয়াই পয়েন্টই হচ্ছে আসলে ইডি, ইডি হচ্ছে আসলে এক্স মাইনাস ওয়াই। সো এক্স মাইনাস ওয়াই যদি 0 না হয় কখনো, তাহলে ডেফিনেটলি আউটপুট ভোল্টেজের মান আসলে আইদার প্লাস ভিসেট হবে অথবা মাইনাস ভিসেট হবে। ইডি এর মান যখন পজিটিভ, তখন আউটপুট পয়েন্ট বি এর মান হবে প্লাস ভিসেট, যখন ইডি এর মান নেগেটিভ, তখন আউটপুট পয়েন্ট বি এর মান হবে মাইনাস ভিসেট। এই যে অপ অ্যাম্পের এই ফিগারটা আমরা দেখে আসি, এই যে অপ অ্যাম্পের এই ক্যারেক্টারিস্টিক্স দেখলে আমরা বুঝবো যে ইডি এর রেসপেক্টে যখন ভি নট প্লট করা হয়েছে, তখন দেখা যাচ্ছে ইডি এর মান যখন পজিটিভ, তখন ইডি এর যে কোনো পজিটিভ ভ্যালুর জন্য আউটপুট ভোল্টেজের মান হচ্ছে প্লাস ভিসেট, আর ইডি এর যে কোনো নেগেটিভ মানের জন্য আউটপুট ভোল্টেজটা হবে ভিসেট মাইনাস। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে ইডি এর মান যেহেতু এক্স এবং ওয়াই এই দুইটাতে যে সাইন ওয়েভ ক্রিয়েট হয়েছে, সেই সাইন ওয়েভের ফেজ যেহেতু ম্যাচ করে নাই, কাজে ইডিও 0 হবে না। ইডি আইদার কখনো পজিটিভ হবে কখনো নেগেটিভ হবে। তার মানে ইডি যদি কখনো পজিটিভ বা কখনো নেগেটিভ হয়, তাহলে এই আউটপুট পয়েন্ট, অপ অ্যাম্পের আউটপুট মানে বি পয়েন্টে যে সিগন্যাল পাবো, সেই সিগন্যালটা দেখতে হবে এরকম ডেফিনেটলি। আমি তো জানি না যে কোন পয়েন্টে
ইডি এর মান হবে পজিটিভ আর কোন পয়েন্ট নেগেটিভ। শুধু এইটুকু জানি যে ইডি এর মান 0 হবে না, আর যাই হোক এক্স থেকে ওয়াই বাদ দিলে। সো আমি ধরে নিলাম যে ধরো এখান থেকে এই পর্যন্ত প্রথম হাফে, প্রথম অংশটায় ইডি এর মান হবে পজিটিভ, পরের অংশ এখান থেকে এই পর্যন্ত নেগেটিভ, আবার এই দাগ থেকে তার পাশের অংশটা পর্যন্ত ইডি এর মান হবে আবার পজিটিভ। আমি ধরলাম আরবিট্রারি, জাস্ট এটুকু জানি যে 0 হবে না ইডি এর মান। মানে এইটা শিওর আমি যে আউটপুট ভোল্টেজ, এই যে বি পয়েন্টে যে আউটপুট ভোল্টেজ, সেই পয়েন্টটা দেখতে হবে এরকম। যখন ইডি এর মান পজিটিভ তখন আউটপুট ভোল্টেজের মান হবে প্লাস ভি সেট, আর যখন ইডি এর মান নেগেটিভ তখন আউটপুট ভোল্টেজের মান হবে মাইনাস ভি সেট। আবার যখন ইডি এর মান পজিটিভ তখন আউটপুট ভোল্টেজের মান হবে প্লাস ভি সেট। এইভাবে চলতেই থাকবে। এটা হবে পয়েন্ট বি এর আউটপুট। তাহলে এখন দেখো আমরা শুরু করছিলাম থেকে, আমরা শুরু করছিলাম যে পয়েন্ট এতে একটা সাইনোসয়েডাল ওয়েভ ক্রিয়েট হয়েছে, এমন একটা সাইনোসয়েডাল ওয়েভ যে সাইনোসয়েডাল ওয়েভের ফ্রিকোয়েন্সি আসলে এই সার্কিটের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করে নাই। যদি ম্যাচ না করে তাহলে পয়েন্ট বিতে একটা স্কোয়ার ওয়েভ জেনারেট হবে। কিন্তু দেখো আমরা পয়েন্ট এতে সাইন ওয়েভ যদি জেনারেট হয় তাহলে অবশ্যই পয়েন্ট বিতেও সাইন ওয়েভ জেনারেট হতে হবে, কারণ পয়েন্ট এ আর পয়েন্ট বিতে আসলে শর্ট করা। তাহলে আমরা আসলে একটা ইনকনসিস্টেন্ট সলিউশনে পৌঁছাচ্ছি এই কারণেই যে আমরা যদি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে পয়েন্ট বিতে যদি সাইন ওয়েভ ক্রিয়েট হয় তাহলে পয়েন্ট বিতে স্কোয়ার ওয়েভ ক্রিয়েট হবে। তার মানে এটা একটা কন্ট্রাডিক্টরি সলিউশন, নিজেই নিজেকে অপোজ করতেছে। পয়েন্ট বিতে সাইন ওয়েভ ক্রিয়েট হলে পয়েন্ট বিতে স্কোয়ার ওয়েভ ক্রিয়েট হবে, এটা তো একটা কন্ট্রাডিক্টরি ডিসিশন। একই পয়েন্টে কীভাবে দুইটা ডিফারেন্ট ওয়েভ তৈরি হয়? কাজেই এই ধরনের সাইন ওয়েভ আসলে পয়েন্ট এতে এক্সিস্ট করতে পারে না। বোঝা গেছে? কারণ যদি এক্সিস্ট করতো তাহলে আসলে কন্ট্রাডিক্টরি সলিউশন পাওয়া যেত। আমরা দেখতাম যে পয়েন্ট বিতে একবার সাইন ওয়েভ, আবার এই সাইন ওয়েভের জন্যই পয়েন্ট বিতে স্কোয়ার ওয়েভ, একই পয়েন্টে দুই রকম ওয়েভ পাইতাম, যেটা অসম্ভব। আচ্ছা, কিন্তু এইবার আমরা অন্য একটা জিনিসের কথা চিন্তা করি। আমরা ধরি যে পয়েন্ট এতে যে সাইন ওয়েভ ক্রিয়েট হয়েছে সেই সাইন ওয়েভটা হচ্ছে এক্স্যাক্টলি R1 C1 R2 C2 সার্কিটের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির সমান। যদি তাই হয় তাহলে এখন দেখো যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে আমরা এখানে দেখে যাচ্ছি যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে আউটপুট এবং ইনপুট ভোল্টেজের মান হয় ম্যাক্সিমাম। এবং তোমরা আমার একটা কথা বিশ্বাস করো যে এই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে আউটপুট এবং ইনপুট ভোল্টেজের এই যে এই পয়েন্টটাতে আউটপুট এবং ইনপুট ভোল্টেজের ম্যাগনিটিউড হয় 1/3। এটা আমি বলছি, তুমি বিশ্বাস করো, প্রমাণ দেওয়া যাবে। প্রমাণটা হচ্ছে যে R1 = R2 হইতে হবে এবং C1 = C2 হইতে হবে, তাহলেই এটা অ্যানালিসিস করে দেখানো যায় যে আউটপুট এবং ইনপুট ভোল্টেজের রেশিও হয় 1/3। আপাতত এই প্রমাণটা দেখাচ্ছে না, তুমি বিশ্বাস করে না আমার কথা। যদি 1/3 হয়, এবং এখানে আরও দেখানো হয়েছিল যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিতে আউটপুট এবং ইনপুট ভোল্টেজের মাঝখানে কোনো ফেজ ডিফারেন্স থাকে না, 0 ফেজ ডিফারেন্স হয়। তাহলে যদি এইখানে যে সাইন ওয়েভ জেনারেট হয়েছে সেই সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির সমান হয়, তাহলে অবশ্যই আমি বলতে পারি যে পয়েন্ট এক্সে যে সাইন ওয়েভ জেনারেট হবে, যে পয়েন্ট এতে এরকম একটা সাইন ওয়েভ জেনারেটের কারণে পয়েন্ট এক্সে যে সাইন ওয়েভ অ্যাপিয়ার করবে সেই সাইন ওয়েভের ফেজ এক্স্যাক্টলি পয়েন্ট এর সাইন ওয়েভের ফেজের সাথে ম্যাচ করবে। এই এক্স পয়েন্টে যে সাইন ওয়েভ পাওয়া যাবে সেই সাইন ওয়েভের ম্যাগনিটিউড হবে পয়েন্ট এর সাইন ওয়েভের ম্যাগনিটিউডের 1/3। দেখো আমরা পয়েন্ট বি থেকে গ্রাউন্ড পর্যন্ত রেজিস্ট্যান্স এমনভাবে কানেক্ট করেছি যে পয়েন্ট বিতে যে সাইন ওয়েভ জেনারেট হবে তার 1/3 ভোল্টেজ ড্রপ হবে হচ্ছে পয়েন্ট ওয়াইতে। তাহলে এবার দেখো এই পয়েন্ট বি তো একই আসলে, তাই না, শর্ট করা। সো এইবার দেখো পয়েন্ট এক্স এবং পয়েন্ট ওয়াই এই দুইটাতে যে সাইন ওয়েভ ক্রিয়েট হয়েছে সেই সাইন ওয়েভগুলো এক্স্যাক্টলি ম্যাচ করে গেছে বোথ ইন ফেজ অ্যান্ড ইন অ্যাম্পলিটিউড। এবার তুমি যদি পয়েন্ট এক্স থেকে পয়েন্ট ওয়াই বিয়োগ করো তাহলে ইডি এর মান তুমি পাবা এক্স্যাক্টলি জিরো। যে আগেরবার যেরকম পজিটিভ নেগেটিভ পাচ্ছিলাম এবার এটা পাবো না। ইডি এর মান যদি 0 হয় তাহলে বি এর মান কী হবে? উপর থেকে দেখে আসো যে ইডি এর মান যদি 0 হয়, ইডি এর মান
যদি 0 হয় তাহলে আউটপুট ভোল্টেজের মান কিন্তু যে কোনো কিছুই হতে পারে। আউটপুট ভোল্টেজের মান প্লাস ভিসেট থেকে শুরু করে মাইনাস ভিসেট পর্যন্ত এই দুইটার মাঝখানে যে কোনো ভ্যালুই অ্যাকসেপ্ট করতে পারে আউটপুট ভোল্টেজ। ইডি এর মান যদি পজিটিভ হয় তাহলে আউটপুট ভোল্টেজ মান ডেফিনেটলি প্লাস ভিসেট, যদি নেগেটিভ হয় ইডি এর মান তাহলে আউটপুটের মান মাইনাস ভিসেট। কিন্তু ইডি এর মান 0 হলে কিন্তু প্লাস ভিসেট থেকে মাইনাস ভিসেট পর্যন্ত যে কোনো ভ্যালুই হতে পারে আউটপুট ভোল্টেজ মান। তাই এইবার ইডি এর মান যদি 0 হয় তাহলে আউটপুট ভোল্টেজের মান এরকম সাইনোসয়েডাল হতে কোনো অসুবিধা নাই। কিন্তু আগেরবার কিন্তু এটা পসিবল ছিল না। আগেরবার দেখা যাচ্ছিল যে এক্স থেকে ওয়াই বিয়োগ করলে ইডি এর মান আইদার পজিটিভ আর নেগেটিভ হয়। তো ইডি এর মান যেহেতু যদি এরকম অল্টারনেটিভলি পজিটিভ আর নেগেটিভ হয়ে থাকে তাহলেই আউটপুট ভোল্টেজ বি এর মান হবে স্কোয়ার। কিন্তু আমরা ইনিশিয়ালি অ্যাসাম্পশন শুরু যখন করেছিলাম তখন ধরে নিয়েছিলাম যে বিতে একটা সাইন ওয়েভ জেনারেট হয়েছে, কাজে সাইন এবং স্কোয়ার এরা কন্ট্রাডিক্টরি। কিন্তু এখন কিন্তু কোনো কন্ট্রাডিকশন হচ্ছে না। ইডি এর মান যদি 0 হয় তাহলে আউটপুট ভোল্টেজ বি আরামসে সাইন ওয়েভ হতে পারে, ইভেন যে কোনো কিছুই হতে পারে। সো এখানে আমরা আসলে একটা সেলফ কনসিস্টেন্ট সলিউশন পেলাম। মানে সেলফ কনসিস্টেন্ট বলতে এই সলিউশনে আমরা ইনিশিয়ালি একটা অ্যাজাম্পশন ধরে নিয়েছিলাম যে এতে কোনোভাবে এমন একটা সাইন ওয়েভ জেনারেট হয়েছে যেটার ফ্রিকোয়েন্সি এই R1 C1 R2 C2 সার্কিটের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সমান। যদি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সমান হয় তাহলে এই বি পয়েন্টে আমি আলটিমেটলি যে ওয়েভ পাই সেই ওয়েভটা সাইনোসয়েডাল হতে কোনো বাধা থাকে না। আদারওয়াইজ যদি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি না হইতো তাহলে এখানে সাইন দিয়ে শুরু করে সাইন পাওয়া যেত না। সাইন দিয়ে একবার বি পয়েন্টে সাইন দিয়ে শুরু করলে বি পয়েন্টে স্কোয়ার পাওয়া যেত, কন্ট্রাডিক্টরি সলিউশন পাওয়া যেত। সো একমাত্র রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভ যদি কোনো কারণে পয়েন্টেতে ক্রিয়েট হয় তাহলেই সেই সাইন ওয়েভটা সাস্টেন করতে পারে। সাস্টেন করতে পারে মানে সলিউশনটা সেলফ কনসিস্টেন্ট হয়, একটা আরেকটার সাথে কন্ট্রাডিকশন করে না। এবং তখনই দেখা যাবে যে পয়েন্ট বিতে একটা অসিলেশন দেখা যাচ্ছে, পয়েন্ট বিতে একটা অসিলেশন দেখা যাবে এবং সেই অসিলেশনের ফ্রিকোয়েন্সি হবে এই R1 C1 R2 C2 সার্কিটের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির সমান। কিন্তু এখন হচ্ছে সবচেয়ে ভাইটাল পয়েন্ট যে এই যে আমি সবার আগে ধরলাম যে পয়েন্ট এতে সাইন ওয়েভ জেনারেট হবে, সেই সাইন ওয়েভটা জেনারেট হবে কোত্থেকে? সেই সাইন ওয়েভটা জেনারেট করার জন্য আসলে যেটা করা হয় সেটা হচ্ছে এই পয়েন্ট এতে এইভাবে কানেক্ট করা হয়, একটা সুইচ দেওয়া হয় পয়েন্ট এতে এইভাবে, বুঝতে হচ্ছে এটা একটা সুইচ। একটা সুইচ হচ্ছে একটা ইম্পালসের মতো, জাস্ট একটা ইম্পালস। ইম্পালস যদি ভুলে যাও তাহলে আবার দেখা যায় একটা ইম্পালস মানে হচ্ছে আসলে এইরকম, এই যে জাস্ট এরকম মোমেন্টারিলি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে আসলে জাস্ট মোমেন্টারিলি। যদি মোমেন্টারিলি এরকম একটা ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় পয়েন্টেতে তাহলে মনে করে দেখো যে একটা পালস মানে হচ্ছে আসলে অনেকগুলো সাইন ওয়েভের সামেশন। একটা পালস হচ্ছে আসলে অনেকগুলো সাইন ওয়েভের সামেশন। এরকম কীরকম সাইন ওয়েভ? যেরকম সাইন ওমেগা টি প্লাস সাইন টুয়াইস ওমেগা টি থ্রাইস ওমেগা, এরকম চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এবং এই পালসগুলো যদি রিপিটেটিভ না হয়, মানে একটার পর একটা পালস না হয়, একটা সিঙ্গেল পালস হয়, তাহলে এই ওমেগার মান, এই যে ওমেগা, এই ওমেগার মান হয় হচ্ছে 0-র খুব কাছাকাছি, টেন্স টু 0। দেখো ওমেগার মান যদি 0 খুব কাছাকাছি হয় তার অর্থই হচ্ছে এই তুমি যদি এইবার 0 খুব কাছাকাছি একটা ভ্যালুকে 2, 3, 4, 5 এইভাবে ইন্টিজার সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করতে থাকো তাহলে তুমি আসলে সব ফ্রিকোয়েন্সি কোনো না কোনো সময় পাবে। একটা সিঙ্গেল পালসে আসলে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সব সাইনোসয়েডাল ওয়েভ থাকে, তার মধ্যে কোনো না কোনো ফ্রিকোয়েন্সি থাকবেই যে ফ্রিকোয়েন্সির সাথে তোমার সার্কিটের রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাবে। সো ওই ফ্রিকোয়েন্সিটাই আসলে সাস্টেন করবে আলটিমেটলি। রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি ছাড়া অন্য যত ফ্রিকোয়েন্সি থাকবে একটাও সাস্টেন করবে না। কেন সাস্টেন করবে না? এই যে আগের বার দেখানো হয়েছিল
যে যখন এটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ছাড়া অন্য কোনো ফ্রিকোয়েন্সির সাইনোসয়েডাল ওয়েভ হয় পয়েন্ট এ এবং পয়েন্ট বিতে, তখনই ইনকনসিস্টেন্ট সলিউশন পাওয়া যায়। কাজেই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ছাড়া অন্য যত সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সি আছে সবগুলো ফ্রিকোয়েন্সি আসলে আলটিমেটলি ভ্যানিশ হয়ে যাবে, শুধুমাত্র রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটাই সাস্টেইন করবে। আচ্ছা, এইখানে আমরা যেভাবে আসলে সলিউশনটা বের করেছি যে কোন সাইন ওয়েভ আলটিমেটলি সাস্টেইন করবে, সেটা তোমাদের কাছে দেখতে একটু পিকিউলিয়ার মনে হতে পারে, কিন্তু তোমরা এইভাবে চিন্তা করো যে মনে করো তোমাদের কাছে একটা ইকুয়েশন দেওয়া আছে, ধরো 10 - x = 4x, এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে এবং তোমাকে বলা হলো যে এই ইকুয়েশনটা সলিউশন করতে। তুমি জানো যে ইকুয়েশনের সলিউশন করা খুব সোজা, এক্সটাকে ওই পাশে নিব, তাহলে আমি পাবো 10 = 5x, তাহলে x = 2। কিন্তু এভাবে সলিউশন না করে আমি অন্য একটা বুদ্ধি দিয়ে সলিউশন করতে পারি, একটু পেঁচানো বুদ্ধি। বুদ্ধিটা হচ্ছে এরকম, যে আমি ধরে নিব এক্সের সলিউশন হচ্ছে 1, আরবিট্রারি সলিউশন ধরলাম। এক্স যদি 1 হয় তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি 10 - 1, সেটা আমি পাচ্ছি হচ্ছে 10 - 1, তার মানে হচ্ছে 9। আর তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে 4x = 9 হবে। তো 4x = যদি 9 হয় তাহলে অবশ্যই x = হবে 9/4। কিন্তু দেখো আমি ইনিশিয়ালি অঙ্কটা শুরু করেছিলাম এই অ্যাজাম্পশন ধরে যে x = 1, তাহলে দেখো x = 1 ধরে আমি সলিউশন পাচ্ছি x = 9/4। এই দুইটা সলিউশন তো একসাথে এক্সিস্ট করতে পারে না, এরা হচ্ছে কন্ট্রাডিক্টরি সলিউশন। কিন্তু দেখো আমি যদি x এর মান 2 ধরে স্টার্ট করি, তাহলে দেখো আলটিমেটলি লেফট হ্যান্ড সাইডের মান হবে 10 - 2 8। সো 4x = হবে 8 এবং x এর মান হবে 2। যে ভ্যালু অ্যাজিউম করে স্টার্ট করেছিলাম সলিউশন করাটা, আলটিমেটলি গিয়ে সেই ভ্যালুটাই আবার পেয়েছি। এই জন্যই বলা হচ্ছে যে একমাত্র x = 2 পয়েন্টেই এইটা একটা নন কন্ট্রাডিক্টরি বা এটা একটা কনসিস্টেন্ট সলিউশন দিবে। কিন্তু এই x = 2 ছাড়া অন্য কোনো ভ্যালুই ধরেই তুমি যদি আগাও, তাহলে তুমি কনসিস্টেন্ট সলিউশন পাবে না, তুমি একটা কন্ট্রাডিক্টরি সলিউশন পাবে। এই একটু আগে আমরা যে অসিলেটর দেখেছি, সেই অসিলেটরেও আলটিমেটলি আউটপুটে কোন ফ্রিকোয়েন্সি সাস্টেইন করবে সেটাও আমরা আসলে এইভাবে কন্ট্রাডিক্টরি এবং নন কন্ট্রাডিক্টরি সলিউশন কোনটা জেনারেট করে সেটা ধরে বের করেছি।